বিছানার একপাশে অর্ধনগ্ন হয়ে পড়ে আছে সিরাত। তার পেটে উন্মুক্ত বুকে শত শত নখের দাগ। সারা শরীরে ব্যথা নিয়ে চোখ পিটপিট করে তাকায় সিরাত। তার পরনে শুধু পেটিকোট, ব্লাউজটার নিচে পড়ে আছে। পাশ ফিরেই দেখতে পায় খালিদে উপর হয়ে আরামে ঘুমাচ্ছে ইস্তিরাজ চৌধুরী প্রমুখ। চুল কপাল পর্যন্ত এলোমেলো হয়ে উঠছে। সরু কাঠামো দেহখানা যেন নজর কাড়া। দু হাতে পেশিগুলো ফেলে ফোপে আছে। ঠোঁট দুটি দেখেই মনে হবে রক্ত ঝরছে। এই ছেলেটার জন্য নাকি হাজার হাজার মেয়ে পাগল। কালকে রাতের কথা মনে হতে গা গুলিয়ে আসলো ওর। নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। আনমনে মলিন হাসল সিরাত। কাল রাতে সে নিজে এসেছিল সতীত্ব বিলিয়ে দিতে। এছাড়া যে আর কোনো উপায় তার কাছে ছিল না। একদিনের মধ্যে ৫ লক্ষ টাকা জোগাড় করা চারটিখানি কথা নয়। হঠাৎই সিরাতের মায়ের কিডনি ড্যামেজ হওয়ার ইমার্জেন্সি অপারেশন করতে হয়। ডাক্তারের কাছে এতগুলো টাকা শুনে সিরাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দরিদ্র ঘরের মেয়ে সে, বাবা তাও বছর ৭ আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান। মা সেলাইয়ের কাজ করে সংসার চালায়, আর সিরাত নিজের খরচ চালাতে টিউশনি করে। কাল টাকা জোগাড়ের জন্য এমন কোনো আত্মীয় নেই যাদের কাছে সিরাত ভিক্ষা না চেয়েছে। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। এতবার উপায় না পেয়ে অনেক আগের বান্ধবীর কাছে সে শুনেছিল শহরে বিখ্যাত মাফিয়া ইস্তারাজ চৌধুরী প্রমুখের প্রতি রাতে মেয়েদের ভোগ করে। মজার ব্যাপার, সে কাউকে জোর করে না, বরং মেয়েরা নিজেই আসে তার কাছে। টাকার কমতি নেই বলে খুশি হয়ে মেয়েদের পিছনে টাকা উড়ায়। সিরাত তার প্রমুখের দিকে তাকিয়ে থাকতে পারল না। ঘৃণায় দ্রুত মুখ ফিরিয়ে নেয়। ব্যথায় পেট চেপে ধরে পা টিপে টিপে বাথরুমে চলে যায়। আয়নায় নিজেকে দেখে দু চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। ঠোঁটে গলায় লাল বাইটের কারণে লাল হয়ে আছে। গায়ে অজস্র দাগে লাল বর্ণ ধারণ করেছে। এরপর লম্বা এক শাওয়ার নিয়ে বের হয়ে আসে সিরাত। দেখতে পায় টেবিলের ওপর ৬ লক্ষ টাকার চেক। নিজের পার্শ্বে চেকটা রেখে হিজাব পরতে থাকে। কালো বোরখা পরার ফলে চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সিরাতের। দরজা খুলে বের হয়ে যাওয়ার সময় ঘুম ঘুম এক গম্ভীর কণ্ঠে কানে আসে, ঠিকঠাক টাকা পেয়েছ কি? যদি কোনো দাবি থাকে এই মুহূর্তে বলে যাও, মিটিয়ে দেব। সিরাত পিছনে ফিরে তাকিয়ে নরম স্বরে বলে, কোনো দাবি নেই। আপনি আজ এত বড় উপকার করলেন, এটা আমি কখনো ভুলব না। আজ আসি। কথাটি বলে এক মুহূর্ত দেরি করল না সিরাত। দ্রুত পায়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। প্রমুখ ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে বলে, চরিত্রহীন মেয়ে। আজকাল সব মেয়েরাই শুধু চায় টাকা। এজন্যই কখনো আমি বিয়ে করব না। যেভাবে চলছে চলুক না। বিড়বিড়ে আবার গভীর ঘুমে পাড়ি জমায় সে। সিরাত তাড়াহুড়ো করে হাসপাতালে প্রবেশ করে। রিসিপশনের টাকা জমা দিয়ে দেয়। গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে দেখতে পায় কেবিনে পড়ে থাকা মায়ের নিথর দেহ। তখনও মনের ভিতরটা হু হু করে ওঠে সিরাতের। মুখ চেপে কান্না আটকে মায়ের কপালে চুমু খেয়ে বলে, মা, তুমি একটু পরে ভালো হয়ে যাবে। আমরা অনেক দূরে চলে যাব। দেখো, এই নোংরা শহরে ১ মিনিটও থাকবো না। সবাই খারাপ মা, সবাই। অঝরে কেঁদে দেয় সিরাত। ডক্টর এসে সিরাতের মা তাইমা খানমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। প্রমুখ দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় ফোন আসার বেশ বিরক্ত হয়ে গালি দিয়ে ফোন তুলে, বলছি না আমাকে যখন তখন কল করবি না? তবুও কেন কল দিয়েছিস? তোর মরার শখ হয়েছে তাই না? ওপাশ থেকে ভয়ে ভয়ে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট কবির বলল, সরি বস, ডিস্টার্ব করার জন্য, কিন্তু বস সর্বনাশ হয়ে গেছে। কেউ আমাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দিতে চাইছে বস, আপনি তাড়াতাড়ি চলে আসুন। প্রমুখ আনমনে হেসে ওঠে। আজ পর্যন্ত এমন কোনো পুলিশ নেই যে ওর বিরুদ্ধে মামলা দিবে। তার আগে তাকে উপরে পাঠাতে প্রমুখ দুবার ভাববে না। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে সে। এরপর নানু বেঁচে থাকা যতটুকু ভালো পথে ছিল, মারা যাওয়ার পর মামির অত্যাচারে আর সেখানে থাকতে পারেনি প্রমুখ। বুকের ভিতর অজস্র কষ্ট নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে আসে সে।
এরপর বড় হয়ে ধীরে ধীরে প্রমুখ হয়ে ওঠে নামকরা এক মাফিয়া, যা মানুষের রক্ত দিয়ে খেলতে ভালো লাগে। প্রতিদিন নিজ হাতে শত শত অপরাধী বলিনি হয়ে যায়। প্রমুখ গান হাতে এক অন্ধকার ঘরে প্রবেশ করে। কবির তাকে দেখে দৌড়ে এসে বলে, বস, এই সেই পুলিশ, আপনার কথা মতো সব ব্যবস্থা করে রেখেছি। এই শালার নামে তথ্য আছে, ভুট্টোর সাথে রাত বিরাতে মেয়ে নিয়ে ফুর্তি করে। মনে হয় এই পুলিশ সব জানে। এখন ওরে কি করুম কন? প্রমুখ চেয়ারে বাঁধা পুলিশের দিকে তাকিয়ে তার সামনে চেয়ারে আরাম করে বসলো। লাইটটা দিয়ে সিগারেট ধরিয়ে এক টানে দিয়ে বলল, আপাতত কিছু করার দরকার নেই। এই ভুট্টো সুলতানের খোঁজ পেয়েছিলি? কুত্তার বাচ্চারে হাতের কাছে পাইলে খুন করে ফেলবো। না বস, খোঁজ লাগাইছি আমরা। ভুট্টো কতদিন আড়ালে থাকবো? একদিন বের হলেই ওর জান কবজ কইরা ফালামু বস, চিন্তা করবেন না। প্রমুখ সিগারেট হাত থেকে ফেলে পা দিয়ে পিষিয়ে ফেলল। এরপর মুখ থেকে ধোঁয়া ছুঁড়ে জবাব দেয়, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। ওর মতো 2 টাকার পুলিশের আমি গুনায় ধরি না। আমি এখন সব পুরানো হিসাব মিটিয়ে নেব। পিছন ফিরে সাইমের উদ্দেশ্যে ঝাঁঝালো গলায় বলল, ওই সাইম, জ্ঞান ফেরা ওর, নইলে সব কটা লাশ পড়বে। সবাই হুড়মুড় করে কয়েকটা লাথি দিল। চোখ মুখ পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। ওসি হামিদুর রহমান জ্ঞান ফেরার সাথে সাথেই হুঙ্কার ছাড়ল, আমাকে ছাড় বল, তোদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। আমার কিছু হলে মিডিয়ায় কেউ ছাড়বে না তোদের। প্রমুখ উচ্চস্বরে হেসে বলে, তাই নাকি? সে কাকে জেলের ভাত খাওয়াবো আমি দেখে নিব। আগে ভুট্টো সুলতানকে পাই, এরপর দেখবি আমার চাল। এই প্রমুখ কী করতে পারে? পারবি না কোনো দিন, বৃথা চেষ্টা করছিস। প্রমুখ রাগে লাথি মেরে হামিদুর রহমানকে মেঝেতে ফেলে দেয়। জোরে চিৎকার করে বলে, শুয়োরের বাচ্চা, একবার শুধু প্রমাণ পায় আমার মা বাবার খুন হয়েছে, তখন দেখবি এই প্রমুখ কী জিনিস। আসল অপরাধীকে খুঁজে পেতে প্রমুখের বেশি টাইম লাগে না। মনে রাখি, সবগুলোকে আমার বাবা থেকে ভয়ানক শাস্তি দিয়ে তিলে তিলে মারবো আমি। সারা দেহে ছুরি চালিয়ে কতগুলো যে টুকরো করব তোর 14 গোষ্ঠী গুনে গুনে শেষ করতে পারবে না। প্রমুখ পা দিয়ে হামিদুর রহমান হাতে পিষিয়ে দিতে দিতে বলল, শুধুমাত্র ঘুষের জন্য এই দুটো হাত মিলিয়েছিলি না? বল কত টাকা চাই তোর? তবুও আমার বাবাকে এনে দে। পারবি? এনে দিতে পারবি না? তোদের আত্মনাতে প্রাণীরাও কাঁদবে। ওই দিন তোদের মতো জানোয়ারদের মাংস কুকুর দিয়ে খাওয়াবো আমি, খুন করব সবাইকে।